পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রীকে। মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। সিসি ক্যামেরায় সন্দেহভাজনদের চিহ্নিত করা দাবি পুলিশের। নাটোরে বড়াই গ্রামে খ্রিস্টান ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা। স্বজনদের দাবি, নিহতের সঙ্গে কারো ব্যক্তিগত বিরোধ ছিল না। বিচারের দাবিতে এলাকায় মানববন্ধন। অপরাধ দমনে সিসিটিভি ক্যামেরা থাকলেও কার্যকারিতা নিয়ে প্রশ্ন। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে পেশাদারী মানসিকতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। কমিশনকে দলীয়করণ করে নির্বাচন ব্যবস্থাকে ভেঙে দিয়েছে সরকার। অভিযোগ, বিএনপির সহিংসতার ঘটনা অতিরঞ্জিত করে সরকারকে বিব্রত করা হচ্ছে, বলছে আওয়ামী লীগ। এবং প্রবাসীদের সুযোগ সুবিধা নিশ্চিতে দূতাবাস কর্মকর্তাদের আন্তরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। উপপুলিশ কমিশনার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুন মিতুর সন্দেহভাজন ৩ হত্যাকারীর চেহারা সিসি ক্যামেরায় ধরা পড়েছে। শীঘ্রই তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী হত্যাকাণ্ডকে পরিকল্পিত বলে মন্তব্য করেছেন। রোববার সকালে চট্টগ্রামে বাসার সামনে মাহমুদা খাতুনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এদিকে ঘটনায় 3 জনকে বিবরণ সহ অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেছে পুলিশ। বিস্তারিত কমলদের রিপোর্টে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল 7টার দিকে মাহমুদা খাতুন তার ছেলে মাহির আক্তারকে স্কুলে পৌঁছে দিতে বাসা থেকে বের হন। বাসার পাশে ওয়ার নিজাম সড়কে আসার পর হঠাৎ মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে তাকে প্রথমে ছুরিকাঘাত করা হয়, পরে গুলি করে পালিয়ে যায়। ছেলে মাহির আক্তার দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হলো। ঘটনাস্থলে মৃত্যু হয় মাহমুদার। পরে তার সন্তানের আত্মনাদে ছুটে আসেন প্রতিবেশীরা। একটা ছেলে এখানে বিলের ঘরের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে অনেকক্ষণ ফোনে কথা বলতেছে। তো ফলো করলাম যে অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে ছেলেটা, ভোরবেলা কেন। তো একটু পরে দেখলাম একটা হুন্ডা আসছে, 2 জন লোক। হুন্ডা আসার পরে একটা মহিলা আসতেছে হাইটে, একটা ছেলে হাতে ধরা। তো ছেলেটারে টান দিয়ে একদিন সরাইলো, সরাইয়ার ওই মহিলাটারে ধরে মারা শুরু করছে। নিচে নামে দেখছি বাচ্চাটা গেটে কান্না করতেছে, দৌড়ে আসে দেখলাম ডেড বডি পড়ে নিয়েছে। চট্টগ্রামের দায়িত্ব পালনের সময় বাবুল আক্তার সন্ত্রাস ও জঙ্গি দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই কারণে তাকে বিভিন্ন মাধ্যম থেকে হুমকিও দেওয়া হয়। কিছুদিন পূর্বে পুলিশ হেডকোয়ার্টারে যোগ দেওয়ার আগে তার পরিবারকে মেরে ফেলার হুমকি দিয়ে চিঠি দেয় জঙ্গিরা। এরই জেরে তার স্ত্রীকে হত্যা করা হয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনায় যে আমাদের পুরো পুলিশ বাহিনীর মনোবল ভেঙে দেবে এই ধরনের মনে করার কোনো কারণ নেই। আমরা এই শোককে শক্তিতে পরিণত করব এবং আমরা আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করব। মোটরসাইকেলে করে 3 জন ছিল, তাদের একজন যিনি মোটরসাইকেল ড্রাইভ করছেন উনি হেলমেট পরা, বাকি 2 জন হেলমেট ছাড়া। এই ব্যাপারে আমাদের পুলিশ, র্যাব, ডিবি, সিআইডি এবং পিবিআই যৌথভাবে কাজ করছে। এদিকে দুপুরে চট্টগ্রামে নিহতের স্বজনদের প্রতি সমবেদনা জানাতে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জঙ্গিদের দমন এবং নিয়ন্ত্রণ করার জন্য আমাদের পুলিশ ফোর্স যেভাবে বীরত্বের সঙ্গে কাজ করছে, তাদেরকে বিভ্রান্ত করার জন্যই এই পরিকল্পিত হত্যাকাণ্ডটা হয়েছে বলে আমরা এখন ধারণা করছি। রোববার বিকেলে দামপাড়া পুলিশ লাইন মাঠে মাহমুদা খাতুনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। 2006 সালে ঝিনাইদহের মাহমুদা খাতুনকে বিয়ে করেন বাবুল আক্তার। মাহির আক্তার ও তাবাসসুম নামে তাদের 2 সন্তান রয়েছে। সবশেষ পদোন্নতি পেয়ে ঢাকা পুলিশ হেডকোয়ার্টারে যোগ দেন বাবুল আক্তার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ জঙ্গি দমনে বিশেষ ভূমিকা রাখার কারণে বাবুল আক্তারকে আতঙ্কিত করতে জঙ্গিরাই তার স্ত্রীকে হত্যা করেছে। এবার জেনে নেব জঙ্গি দমনে বাবুল আক্তারের ভূমিকার কথা। গত বছরের ঘটনা, চট্টগ্রামের খোয়াজনগরে জেএমবি আস্তানার সন্ধান পাওয়া গেছে। পুলিশ সদস্য সহ সেখানে হাজির বাবুল আক্তার। উপস্থিতি টের পেয়ে বাবুলকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। এ ঘটনায় বাবুল বেঁচে গেলেও আহত হন 3 পুলিশ সদস্য। এ সময় বেশ কিছু গ্রেনেড সহ কয়েকজন জঙ্গিকে আটক করা হয়। প্রশংসিত হয় বাবুলের ভূমিকা। গেল বছর চট্টগ্রামের সদরঘাটে জোড়া খুনের রহস্য উন্মোচন করেন বাবুল আক্তার। জঙ্গি অর্থায়নের জন্য এক ব্যবসায়ীর টাকা ছিনতাই করতে গিয়ে নিজেদের গ্রেনেড বিস্ফোরণে ওই 2 জঙ্গি মারা যায়। পরে AK-22 অস্ত্রসহ 3.5 লাখ টাকা উদ্ধার করেন বাবুল আক্তার। সদরঘাটে যে ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল এবং সেখানে যে 3 জন নিহত ছিল, ওই ঘটনার সাথে সে জড়িত ছিল।
বান্দরবানের দুর্গম এলাকা নাইখাংছড়িতেও অভিযান পরিচালনা করে জঙ্গি আস্তানা ধ্বংস করেন তিনি। এভাবে একের পর এক অভিযানে জঙ্গিদের নেটওয়ার্ক দুর্বল করতে বিশেষ ভূমিকা রাখছিলেন সাহসী এই পুলিশ কর্মকর্তা। এসব ঘটনায় তার সাহসী পদক্ষেপ বাহিনীর অন্য সদস্যদেরও সাহসী করে তোলে। বাবুল 2005-এ পুলিশ বাহিনীতে যোগ দিয়ে সারদা একাডেমিতে ট্রেনিং শেষে কর্মজীবন শুরু করেন র্যাব 2-এ। 2008 ও 2009 সালে সেবা ও সাহসিকতার স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন রাষ্ট্রপতি পুলিশ পদক। 2011-তে পান পুলিশের সর্বোচ্চ পুরস্কার বাংলাদেশ পুলিশ মেডেল। আর সবশেষ পদোন্নতি পেয়ে তিনি কাজ শুরু করেছেন পুলিশ সদর দপ্তরে। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া মিশন পল্লীতে সুনীল গোমেজ নামে এক খ্রিস্টান ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সুনীলের সাথে ব্যক্তিগতভাবে কারো কোনো বিরোধ ছিল না বলে জানিয়েছেন তার স্বজনরা। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বড়াইগ্রাম থানায় মামলা করেছেন নিহতের মেয়ে। নাটোর প্রতিনিধি আল মামুনকে সঙ্গে নিয়ে সাইফুর রহমান রকির রিপোর্ট। নাটোরের বনপাড়ার মিশন পল্লীতে এক খ্রিস্টান মুদি ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার বেলা 12টার দিকে তার লাশ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে। দাদু ওই পাশে ছিল, তো কিভাবে ইয়েটা হয়েছে আমরা বুঝতে পারি নাই। তো যখন শুনছি তখন খালি এসে দেখি যে ওই ইয়ার সামনে জানলার পাশে খালি এটা পড়ে আছে, লাশটা পড়ে আছে। নাস্তা দিয়ে গেছি, দিয়ে শুধু চলে গেছে, কথাও বলি না আজকে। এই তো আমি তো বাড়িতে চলে গেছি, ওখান থেকে গিয়ে ওই যে একজন থেকে নিয়ে আসে এরকম কাটা দেখে যাও। নিহতের স্বজন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, কে বা কারা এই হত্যার সাথে জড়িত এ ব্যাপারে এখনো তারা সুনির্দিষ্ট করে কিছুই বলতে পারছেন না। জীবনে পয়সা তার জন্য দোকানটা দিয়েছিলাম, শেষ করে দিল। কারোর সাথে শত্রুতা ছিল না, তাকে কথা বললে সে চুপ করেই থাকতো, সহজে উত্তর দিত না। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনার আলামত সংগ্রহ করেছেন। বিগত সময়ে নাটোর এবং এই বনপাড়া বা বড়াইগ্রামের যে ঘটনাগুলো দেখেছি, তো তার সঙ্গে এই ঘটনা ভিন্ন কিছু মনে হয়নি। আমরা বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। সত্যি অনেক আতঙ্কিত যে আমাদের জীবনের মূল্য কোথায় আর আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং মিলন কোথায়। আমরা এই ধরনের হত্যা চাই না এবং এই হত্যার বিচার চাই। আমরা প্রশাসনের কাছে একটাই দাবি আমাদের, 7 দিনের মধ্যে যেন অন্তত পক্ষে আসামিকে চিহ্নিত করে তাকে আইনের আওতায় আনা যায়। এদিকে সুনীল গোমেজের মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, নাটোর। দর্শক, এমন সব ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে খুনিদের আইনের আওতায় আনার পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক পদক্ষেপের মাধ্যমে স্থায়ী সমাধানের পথে এগোনোর পরামর্শ দিয়েছেন সমাজবিজ্ঞানীরা। আমাদেরকে অবশ্যই এই অবস্থাটাকে আমরা বন্ধ করতে চাই এবং যারা করছে অবশ্যই তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে চাই। কিন্তু সেই কাজটা করছে কেন, সে কেন আজকে সমাজ থেকে নিক্ষিপ্ত হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গিয়েছে? আমার মনে হয় সেই জায়গাগুলোতে আমাদেরকে এখন অ্যাড্রেস করতে হবে। আইনের আওতায় আমি নিয়ে আসলাম, তার আমি শাস্তি দিলাম, যাবজ্জীবন কারাদণ্ড দিলাম কিংবা মৃত্যুদণ্ডও দিলাম, কিন্তু তার আদর্শকে কি আমি মৃত্যুদণ্ড দিতে পারছি? এবং আমি নিশ্চিত সমাজের মধ্যে যদি আমরা সংলাপ তৈরি করতে পারি, আমরা যদি মিথস্ক্রিয়া তৈরি করতে পারি এবং শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়েই এটাকে যদি আমরা মোকাবেলা করতে চাই, তাহলে হয়তো আমরা আংশিকভাবে মোকাবেলা করব। সন্ত্রাসীদের নির্দিষ্ট কোনো সীমানা নেই, তারা যে কোনো সময় যে কোনো স্থানে হামলা করতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন ব্লুম বার্নিকাট। রোববার সকালে রাজধানীর গুলশানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তিনি এ মন্তব্য করেন। জঙ্গি নির্মূলে আরও সচেতনভাবে কাজ করার পরামর্শ দেন বার্নিকাট। ঘন ঘন সন্ত্রাসী হামলা হলে বোঝা যায় যে সে দেশে জঙ্গি বা সন্ত্রাসী বেড়ে গেছে। সুতরাং সন্ত্রাস দমনে সব দেশকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আর বাংলাদেশ থেকে জঙ্গি সন্ত্রাস নির্মূলে আমেরিকান সরকার অনেক আন্তরিক। প্রবাসী সময় আরও থাকছে, প্যারিসে বন্যা পরিস্থিতির উন্নতি, কমতে শুরু করেছে সিন নদীর পানি, দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা বহাল। রাজধানীবাসীর নিরাপত্তা জোরদার করতে পুরো নগরীকে সিসিটিভির আওতায় আনতে কাজ শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। তারা বলছে এর ফলে অপরাধী শনাক্ত করা আরও সহজ হবে। তবে অতীত অভিজ্ঞতা বিবেচনায় নগরবাসী বলছেন অপরাধ দমনে ডিজিটাল পদ্ধতি থাকলেও তা কার্যকর হয় কম।
অপরাধ নিয়ন্ত্রণে সবার আগে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে পেশাদারী মানসিকতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। ফখরুল শাহিনের রিপোর্ট। সম্প্রতি রাজধানীর কলাবাগানে মার্কিন দূতাবাসের কর্মকর্তা জুলহাস মান্নান হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীকে সিসি ক্যামেরার ছবি দেখে আটক করতে সক্ষম হয় পুলিশ। এছাড়া রাজধানীর বেশ কয়েকটি স্থানে অপরাধ দমন ও অপরাধীদের শনাক্ত করা সম্ভব হয় এই ক্যামেরার ছবি দেখে। এই অবস্থায় পুরো রাজধানীকে সিসি ক্যামেরার আওতায় আনতে কাজ শুরু করেছে ডিএমপি। ইতিমধ্যে লালবাগ, আজিমপুর, গুলশান, বারিধারা, বনানী, মহাখালী সহ রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সম্প্রতি বসানো হয়েছে 642টি সিসি ক্যামেরা। শীঘ্রই আরো 558টি সিসি ক্যামেরা বসানো হবে বলে জানায় ডিএমপি। বর্তমানে যেগুলো আমরা স্থাপন করেছি সেগুলো হাই ডেফিনিশন ক্যামেরাটি, কিন্তু এবং নাইট ভিশন ক্যাপাসিটি, দ্যাট মিনস রাতেও যাতে সেটা মূলত আমাদের এই চিত্র ধারণ করতে সক্ষম হয় সেই ব্যবস্থাটি আমরা রেখেছি। তবে এই ক্যামেরা কতটা নগরবাসীর উপকারে আসবে তা নিয়ে প্রশ্ন অনেকের। পুরো ঢাকা শহরে কভার করা যায় তাহলে অবশ্যই এটা নিরাপত্তা জোরদার করবে। অনেক সময় দেখা যায় সিসিটিভি থাকে, বাট ওটা পরে আর সিসির কোনো ফুটেজই থাকে না। ক্যামেরাটা নিরাপদ তখনই হবে যদি কিনা হলো ক্রাইসিস রেসপন্স টিম কোনো সমস্যা হলে তাড়াতাড়ি রেসপন্ড করতে পারবে এবং দুর্ঘটনাস্থলে ছুটে যাবে। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে আরো বেশি দক্ষ ও পেশাদারী হতে হবে। যতই আধুনিক ইকুইপমেন্ট আনেন, যতই সিসি ক্যামেরা লাগান, কোনো কিছুতে কাজ হবে না। আপনাকে প্রথম দরকার হচ্ছে প্রফেশনালিজম, প্রথমে দরকার আপনার অপারেশনাল এফিসিয়েন্সি। ডিএমপি জানায়, তাইওয়ান থেকে আনা উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরাগুলো বসাতে মোট ব্যয় হবে 15 কোটি টাকা। যতদিন যাচ্ছে ততই বাড়ছে অপরাধ, বাড়ছে অপরাধের ধরন। একই সঙ্গে অপরাধী শনাক্ত করতে অভিনব কৌশলের পাশাপাশি ব্যবহার হচ্ছে নানা যন্ত্রের। ডিএমপি বলছে, শুধু অপরাধ দমন নয়, নিয়মিত পরিচালনার মাধ্যমে জনদুর্ভোগ কমাতেও সক্ষম হবে এই সিসিটিভি ক্যামেরা। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। বিশ্ব শান্তি, উন্নয়ন এবং মুসলিম দেশগুলোর কল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকার করেছে বাংলাদেশ ও সৌদি আরব। রোববার বিকেলে সৌদি আরবের জেদ্দায় আন্দালুসে সৌদি বাদশাহ আল সালাম প্রাসাদে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে অঙ্গীকার করা হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ছাড়াও আঞ্চলিক, আন্তর্জাতিক ও নানা ইস্যুতে আলোচনা করেন তারা। এই সময় দুই দেশের উন্নয়ন, ব্যবসা বাণিজ্য এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে সব ধরনের সম্ভাবনা কাজে লাগানোর ব্যাপারে একমত হন সৌদি বাদশাহ ও বাংলাদেশের প্রধানমন্ত্রী। এর আগে বিশ্বব্যাপী কূটনৈতিক সম্পর্ক থাকা প্রতিটি দেশেই বাংলাদেশ মিশনের নিজস্ব ভবন হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিয়াদে বাংলাদেশের দূতাবাস ভবন ও রাষ্ট্রদূতের বাসভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে তিনি কথা বলেন। শনিবার রাতে জেদ্দা কনফারেন্স প্যালেসের এক অনুষ্ঠান থেকে রিয়াদে নতুন এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দূতাবাসগুলোর এই নিজস্ব ভবন বহির্বিশ্বে স্বাধীন বাংলাদেশের প্রতীক হয়ে উঠবে। প্রবাসী বাংলাদেশিদের জন্য সুযোগ সুবিধা নিশ্চিতে দূতাবাস কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি। দেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে আর কেউ অবহেলার চোখে দেখবে না, সবাই সম্মানের সঙ্গে দেখবে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডক্টর আহমেদ তিকতিক এবং ওআইসির সেক্রেটারি জেনারেল ইয়াদ বিন আমিন মাদানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে গত শুক্রবার সৌদি আরবে পৌঁছেন উমরাহ পালন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা বিশ্বব্যাপী আমরা চাচ্ছি যে আমাদের নিজস্ব একটা ভবন হবে, আর এখানে আমাদের লক্ষ লক্ষ লোক সৌদি আরবে কাজ করে, তাদের সুবিধা অসুবিধাগুলি দেখা এটা অবশ্যই আমাদের দায়িত্ব, সরকার হিসেবে আমাদের বড় দায়িত্ব। কারণ তারা প্রবাসে আসে, দিনরাত পরিশ্রম করে, হ্যাঁ নিজেদের জীবন জীবিকা করে এটা ঠিক, আবার যে দেশে থাকে সে দেশেরও অর্থনৈতিক উন্নয়নে তাদের অবদান রয়েছে, আবার তাদের অবদান আমাদের বাংলাদেশের অর্থনীতিতেও রয়েছে। আমাদের ৩,৪০,০০০ কোটি টাকা বাজেট আমরা ঘোষণা করেছি। কাজে এটুকু যে করবার মতো সক্ষমতা বাংলাদেশ অর্জন করেছে, সেজন্য আমার কাছে সবসময় আমরা শুকরানা আদায় করি যে এখন আর বাংলাদেশকে কেউ অবহেলার চোখে দেখবে
যে না, বরং এখন বাংলাদেশকে সবাই সম্মানের সাথে দেখেন। নির্বাচন কমিশনকে দলীয়করণ করে বর্তমান সরকার নির্বাচন ব্যবস্থাকে ভেঙে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সকালে ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপি কার্যালয়ে দলের বর্ধিত সভায় একথা বলেন তিনি। একদলীয় শাসন প্রতিষ্ঠায় সরকার যাবতীয় পদক্ষেপ নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। একদলীয় শাসন ব্যবস্থাকে পুনরায় প্রতিষ্ঠিত করবার জন্য যাবতীয় আয়োজন সম্পন্ন করা হয়েছে। আমি বরাবরই বলে এসেছি, গণতন্ত্রের যে মূল প্রতিষ্ঠানগুলো, ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে আপনার নির্বাচন কমিশন। সেই নির্বাচন কমিশনকে পুরোপুরিভাবে দলীয় কমিশনে পরিণত করা হয়েছে এবং নির্বাচন ব্যবস্থাটাকে পুরো ভেঙে দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় নিহতের সংখ্যা বাড়িয়ে সরকারকে বিব্রত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। রোববার বিকেলে রাজধানী ধানমন্ডিতে সভানেত্রী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। পাশাপাশি চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রী হত্যার ঘটনা পূর্ব পরিকল্পিত উল্লেখ করে এর সুষ্ঠু বিচার দাবি করেন তিনি। ব্যক্তিগত কারণে অনেক জায়গায় প্রাণহানি ঘটেছে, অনেকে অসুস্থ হয়ে মারা গিয়েছেন, সেটাকেও নির্বাচনকালীন মৃত্যু বলেই নির্বাচনের সাথে সংশ্লিষ্ট করা হয়েছে। এটা আসলে সংখ্যা বৃদ্ধি করে সরকারকে বিব্রত করা অবস্থায় নেওয়ার জন্যই এটা একটা কৌশল হিসেবে অনেকে ভাবছেন। বিচ্ছিন্ন ঘটনা যেগুলো ঘটেছে, আমরা মনে করি যে এই বিএনপির গত কয়েক বছরের বিএনপি জামাতের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের ধারাবাহিকতা বা তাদের কারণে এই ঘটনা ঘটেছে। ভেজাল খাদ্য বিক্রি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। রোববার সকালে রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই এর উদ্যোগে আয়োজিত পবিত্র রমজান মাসে ভেজালমুক্ত পথখাবার শীর্ষক গোলটেবিল বৈঠকে কথা বলেন তিনি। ভেজাল খাদ্য বিক্রেতাদের পাশাপাশি উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। ভেজাল খাদ্য যারা বিক্রি করবে আমরা তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করব। বর্তমান সরকার যে পদক্ষেপ নিয়েছে, আমাদেরকে সময় দিন, আমরা ক্রমান্বয়ে কঠোর থেকে কঠোরতম হব। আজকে র্যাব যেভাবে ঢাকা শহরের তল্লাশি করে কোনো আম বা লিচুতে কোনো ফরমালিন পায় নাই, ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নয়, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন, আমরা যেভাবে নিরাপদ খাদ্যের প্রত্যেক সবাইকে নিয়ে যেভাবে আমরা কাজ করছি, তাতে ইনশাল্লাহ আগামী 2-1 বছরের মধ্যে আমি বলতে পারি বাংলাদেশে ভেজালমুক্ত খাবার পেতে যাবে। যারা উৎপাদনকারী প্রতিষ্ঠান, যারা আপনাদের সদস্য, তারাও আপনারা একটু সচেতন হবেন এবং আপনারা সচেতন হলেই সবকিছু সম্ভব। ভোক্তা হিসাবে আমি সচেতন হব, যারা উৎপাদনকারী তারা সচেতন হবেন এবং যারা বিক্রেতা তারাও সচেতন হবেন। সেটা দুটোভাবে করা সম্ভব, একটি হলো আইন দিয়ে, আরেকটি হলো সচেতনতা দিয়ে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখনও বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করেননি বলে সাংবাদিকদের জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। 31 মে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন কার্যক্রমে শেষ হওয়ার পর সকালে সচিবালয়ে আয়োজিত এক সভায় তিনি কথা বলেন। মন্ত্রী আরও জানান, এই পদ্ধতিতে দেশে প্রায় 11,60,00,000 সিম পুনঃনিবন্ধিত হয়েছে। আমরা আশা করেছিলাম একটি রাজনৈতিক দলের চেয়ারপারসন হিসেবে বেগম খালেদা জিয়া তার বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধন করে একজন সচেতন নাগরিকের ভূমিকা পালন করবেন। এটি তিনি করেননি। ওনার নামে সিম পুনঃনিবন্ধন না করে থাকলে সেটা ইতিমধ্যেই ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। তিনি এখনো পুনঃনিবন্ধন করিয়ে নিতে পারেন। তাকে সিমটি কিনে নিতে হবে এবং যথাযথ ট্যাক্স দিয়ে নিতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই প্রতিবেদনগুলো আমরা মাসিক ভিত্তিতেও যদি মিডিয়াকে জানাই এবং এই কারণে চাঁদাবাজি এবং বিভিন্ন মোবাইল ফোন ভিত্তিক অপরাধ কতটুকু কমলো, এবং বিটিআরসি কেও আমরা অনুরোধ করছি যে প্রতি মাসে তারা আমাদেরকে জানাবেন পূর্বের মাসের থেকে অবৈধ ভিআইপি তাদের কতটুকু কমলো। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া ব্যক্তিগতভাবে কোনো মোবাইল ফোন ব্যবহার করেন না বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রবাসের সময় আরও থাকছে, কাউন্টিতে মুস্তাফিজকে পাঠানো হবে কিনা আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত 2 সপ্তাহ পর জানালেন বোর্ড সভাপতি। টাইগারদের পেস বোলিং কোচ হতে আকিব জাভেদকে আনুষ্ঠানিক প্রস্তাব বিসিবির। দু 2015 সালের মধ্যেই ভূগর্ভস্থ লাইনের মাধ্যমে রাজধানীতে বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রোববার সকালে রাজধানীর মাদারটেক এলাকায় অত্যাধুনিক
গ্রিড সাব স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। বৃহৎ কিছু পরিকল্পনা নিয়ে আসছে। আমরা ধীরে ধীরে ডিপিডিসি এলাকাতে আমরা আন্ডারগ্রাউন্ড ক্যাবেলিং এর ব্যবস্থা করে ফেলছি। আমরা আগামীতে ধানমন্ডি জোন থেকে আরম্ভ করে বাকি ডিপিডিসি এরিয়া এই ক্যাবেল যে ঝুলানো দেখছেন রাস্তাঘাটে, এটা হয়তো আগামী 25 সালের মধ্যে আর ইনশাল্লাহ থাকবে না, সেরকম একটা পরিকল্পনা নিয়েছি। আমরা সাবস্টেশন এখন যেভাবে দেখছেন এগুলো আমরা বিল্ডিং এর ভিতরে পার্কিং নিচে মাটির নিচে নিয়ে যাব, যাতে ওই জায়গাগুলো আমরা আরো বিল্ডিং করে আমরা ব্যবহার করতে পারি। বিমস্টেকের সদস্য দেশগুলোর মধ্যে কানেক্টিভিটি বাড়িয়ে বাণিজ্যের প্রসার ঘটাতে পারলে তা এসব দেশের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। রোববার রাতে রাজধানীতে বিমস্টেকের 19তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। বিমস্টেকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রাজধানীতে বিমস্টেক কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার সহ বিমস্টেকের 7টি সদস্য দেশের প্রতিনিধিরা অংশ নেন। এছাড়া ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সহ বিভিন্ন দেশের কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিমস্টেকের সেক্রেটারি জেনারেল সুমিত নাখান্ডালা আশা প্রকাশ করেন ভবিষ্যতে বিমস্টেকের সদস্য দেশগুলোর মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানো হবে। ব্যাপক প্রাণহানি, সহিংসতা ও ভোট বর্জনের মধ্য দিয়ে 6 পর্বে শেষ হল ইউনিয়ন পরিষদের নির্বাচন। সরকারি বেসরকারি হিসেবে নির্বাচন ও নির্বাচন পরবর্তী সংঘাতে প্রাণ গেছে শতাধিক মানুষের, আর আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, স্থানীয় সরকার নির্বাচনে এত প্রাণহানি ও বিশৃঙ্খলার কারণে প্রশ্নবিদ্ধ হয়েছে নির্বাচনী ব্যবস্থা। গণতন্ত্র বাঁচাতে নির্বাচন কমিশনকে আরও বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান তাদের। শেখ জায়েদের রিপোর্ট। আগের 5 ধাপের ধারাবাহিকতায় শেষ ধাপের নির্বাচনেও এড়ানো যায়নি প্রাণহানি, সহিংসতা ও জাল ভোট। 6 ধাপে প্রথমবারের মতো দলীয় প্রতীকের এই স্থানীয় নির্বাচনে সংঘর্ষে প্রাণ গেছে শতাধিক মানুষের, হতাহত হয়েছেন কয়েক হাজার। কিন্তু কেন এই মৃত্যুর মিছিল? প্রশাসনিক দুর্বলতা নাকি দলীয় প্রতীকের নির্বাচন হওয়ায় বেড়েছে সংঘাত? খারাপ দৃষ্টান্তের নির্বাচন, যে উপাদানে খারাপ হওয়ার কথা এই নির্বাচনের সব উপাদান উপস্থিত ছিল। এই নির্বাচনটিকে কেন্দ্র করে শুরু থেকেই অনেক কথা হচ্ছে যে নির্বাচনটা কি হবে, কিভাবে হবে। তো এত কথা যখন হবে তাহলে নির্বাচন কমিশনের প্রস্তুতিটাও এত ব্যাপক হওয়া দরকার ছিল। প্রাণহানিটা তো তার দায়বদ্ধতা, তার লাইবিলিটিস। নির্বাচনী ব্যবস্থাপনা এক ধরনের শিথিলতা এবং এক ধরনের পরিকল্পনাহীন দলীয় প্রভাব বা সরকারি প্রভাবের কারণ। বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাপনার এটাই বোধহয় ছিল কফিনের লাস্ট পেরে। ভবিষ্যতে যে কোনো নির্বাচনের সংঘাত সংঘর্ষ এড়াতে নির্বাচন কমিশনকে আরও জোরালো ভূমিকা রাখার পাশাপাশি রাজনৈতিক ঐক্যমত জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা। নির্বাচন কমিশনকে বাস্তবসম্মত পরিকল্পনা তৈরি করতে হবে। প্রত্যেককেই তাদের স্বীয় স্বার্থ বাদ দিয়ে জাতীয় স্বার্থ এবং গণতন্ত্রের স্বার্থ, নির্বাচনের স্বার্থকে যদি সামনে না রাখে তাহলে এর প্রতিকার পাওয়া সম্ভব নয়। তবে প্রথমবারের মতো দলীয় ভিত্তিতে অনুষ্ঠিত এই স্থানীয় নির্বাচন দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রাণহানির নির্বাচন বলেই বিবেচিত হবে বলে মনে করেন তারা। এই প্রাণহানিকর নির্বাচন আমার জন্য সুখকর কোনো বার্তা নয়। শেখ জায়েদ, সময় সংবাদ, ঢাকা। ব্লাড ক্যান্সারের রোগীদের জন্য আরও কম খরচে অস্থিমজ্জা প্রতিস্থাপনের জন্য সরকার চেষ্টা করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। শনিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। গত 2 বছরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 21 জন রোগীর অস্থিমজ্জায় প্রতিস্থাপন করা হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে, যাদের সবাই এখন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন। এই চিকিৎসায় রোগী প্রতি 4.5 লাখ টাকা থেকে 6 লাখ টাকা খরচ হবে বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। দুর্রোগ ব্যাধির জন্য আমরা শুরু করেছিলাম দুস্থদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য। এখন আমাদের হয়তো কিছু ক্ষেত্রে আমাদের কিছু খরচ করতে হচ্ছে, যারা কিছু রোগী আসে যারা সামর্থ্যবান। তবে আমাদের এটা কিন্তু আছে, যদি কোনোভাবে আমরা দেখি যে কোনো রোগী পয়সা দিতে পারছে না, তার জন্য বিনামূল্যে চিকিৎসা করা হবে এবং করা হচ্ছে, এবং এই সাপোর্ট আমরা দিয়ে যাবো মন্ত্রণালয় থেকে। 53 বছরে ঢাকা ও এর আশেপাশে জলাভূমি, নিম্নাঞ্চল ও কৃষি জমি ভরাট হয়েছে 84%। জাতিসংঘ বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজ BCAS এর সমীক্ষায় উঠে এসেছে এমন তথ্য। নগরায়নের প্রভাবে নিচু জমি ভরাট ছাড়াও দূষণে একদিকে যেমন নদী মরছে, তেমনি পানির অভাবে নেতিবাচক প্রভাব পড়ছে কৃষিকাজেও। পরিবেশবিদদের সংজ্ঞা এভাবে চলতে থাকলে আগামীতে ঢাকাবাসীর জন্য অপেক্ষা করছে দুর্বিষহ সময়। বিশ্ব পরিবেশ দিবসে সাইফুল ইসলামের তোলা ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট।
নদীর বুকেই বৈঠা বেয়ে জীবন চলে সুজনের। 2 দশক আগেও এই নদীতে বাবার সঙ্গে মাছ ধরে সংসারে সাহায্য করত সে। যে নদী একসময় সুজনদের জীবন চালাতো, এখন সেখানে কোনো মাছেরই জীবন বাঁচে না। শহর থেকে অনেক দূরের কোনো নিভৃত পল্লীর গল্প নয় এটি। ঢাকার খুব কাছেই বালু নদীর পাশে নাসিরাবাদ ইউনিয়ন। সেখানকার দাসেরকান্দি গ্রামের 32টি জেলে পরিবারের জীবন চলছে এমন টানাপোড়েনের মধ্য দিয়ে। আগে নদীতে ভালো পানি ছিল, তখন মনে করেন সব জেলেরই ভালো মতো চলতো। নাসিরাবাদকে আর ইউনিয়ন বলার সুযোগ নেই, কারণ সম্প্রতি এই ইউনিয়ন সহ আরো 15টি ইউনিয়ন যুক্ত হয়েছে ঢাকা সিটি কর্পোরেশনের সঙ্গে। এলাকার উন্নয়ন হোক, কিন্তু আমরা পরিবেশ ধ্বংস যে না হয় সেটা আমরা চাই আর কি। বিশ্বের 9টি শহরের উপর পরিচালিত একটি সমীক্ষায় দেখা গেছে, অপরিকল্পিত নগরায়নের প্রভাবে ঢাকায় ভয়াবহ হারে কমছে জলাভূমি ও কৃষিজমি। যে মাত্রায় ভরাট করে বাড়িঘর তৈরি করা হচ্ছে, তাতে পানি নিষ্কাশনের রাস্তা রাখা হচ্ছে না। অর্থাৎ নগরবাসী নিজেরাই নিজেদের কারণে ভবিষ্যতে ভুগবেন সেই আশঙ্কা আছে। প্লাবনভূমি যেটা থাকার কথা, প্লাবনভূমি আর থাকে নাই। এটা আবাসিক এলাকা হয়ে গেছে অথবা শিল্প এলাকা হয়ে গেছে। পানিটা বের হয়ে যেতে পারে না, কারণ বের হওয়ার রাস্তা যে কয়টা সেগুলো তো সব আমরা বন্ধ করে দিয়েছি। 1973 সাল থেকে 5 জুন পালিত হয়ে আসছে বিশ্ব পরিবেশ দিবস। সারা বিশ্বে মানুষের সংখ্যা কত? অনেকেই বলেন এই সংখ্যা 700 কোটির উপরে। এই এত মানুষের জীবন আর তাদের স্বপ্ন পূরণের জন্য রয়েছে একটি মাত্র পৃথিবী। তাই পৃথিবী বাঁচলেই বাঁচবে মানুষ। এ কারণে পৃথিবীকে বাসযোগ্য রাখার দায়িত্বটা নিতে হবে মানুষকেই। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। ঢাকা মহানগরীর বায়ু দূষণ, যানজট ও দুর্ঘটনা কমাতে পরিবেশ বান্ধব 2টি ফ্লাইওভার ব্রিজ পথচারীদের জন্য চালু করা হয়েছে। শনিবার বিকেলে শাহবাগ মোড়ে ও মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে ফুটওভার ব্রিজ দুটির উদ্বোধন করেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। এ সময় তিনি ঝুঁকিপূর্ণভাবে রাস্তা পারাপার না করে ফুটওভার ব্রিজ ব্যবহার করতে নগরবাসীর প্রতি আহ্বান জানান। অনেক জায়গাতে দেখবেন ফুটওভার ব্রিজ রয়েছে, কিন্তু তারপরও আপনার মানুষ হেঁটে কিংবা দৌড়ে রাস্তাঘাট পারাপার করে। অনেক দুর্ঘটনা ঘটেছে, অনেক প্রাণহানির ঘটনাও ঘটেছে। আমরা মানুষকে উদ্বুদ্ধ অবশ্যই করব এবং জনগণকে সচেতন করব নিরাপদভাবে যাতে রাস্তা পারাপারটা তারা করতে পারে। লক্ষ লক্ষ মানুষ, এটা আসলে শাস্তির বিষয় না, বিষয়টা হচ্ছে যে জনগণকে সচেতন করে তোলা এবং আমাদেরকে সচেতন হতে হবে। ফ্রান্সের প্যারিসে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। গত কয়েকদিনের তীব্র বৃষ্টিপাতের কারণে সিন নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও শনিবার থেকে পানির স্তর ধীরে ধীরে নামতে শুরু করে। এ বিষয়ে ফ্রান্স থেকে আমাদের সংবাদদাতা লুৎফর রহমান বাবু জানিয়েছেন বিস্তারিত। টানা বর্ষণে সৃষ্ট স্মরণকালের ভয়াবহ ফ্রান্সের বন্যা গতকাল থেকে কমতে শুরু করেছে, তবে তার গতি অত্যন্ত দৃঢ়। আজকে সকালেও প্যারিসের কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে এবং আমরা আবহাওয়া সূত্রে জানতে পেরেছি রাতে হয়তো বৃষ্টিপাত হতে পারে। সে কারণে হয়তো কালকে আবার বন্যার পানি বাড়ার একটি সম্ভাবনা রয়েছে। বাংলাদেশি আউয়াল রহমান, তার সাথে আমার কথা হয়েছে, তিনি বলেছেন প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা বিরতি দিয়ে ট্রেনগুলো চলছে। অনেক জায়গায় মেট্রো ট্রেনগুলোরও একই অবস্থা বিরাজ করছে। এদিকে বন্যার পর থেকে এখানকার ব্যবসা বাণিজ্য অনেকটাই কমে গেছে। ইউরোকাপ শুরু হচ্ছে, সেই ইউরোকাপকে ঘিরে যারা ব্যবসা শুরু করেছিলেন তাদের ব্যবসাপাতিতে এখন তাদের মাথায় হাত, এবং যে হোটেলগুলো ছিল, যে পর্যটকদের আশা করা হয়েছিল, অনেক হোটেলের বুকিং পর্যন্ত বাদ পড়েছে। প্যারিসের লুভ মিউজিয়ামের সামনে থেকে মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ। মুস্তাফিজের ফিটনেসের উন্নতি না হওয়ায় ইংলিশ কাউন্টি ক্রিকেট মুস্তাফিজকে পাঠানো হবে কিনা সে ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত 2 সপ্তাহ পর নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এদিকে বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে আকিব জাভেদকে প্রস্তাব দিয়েছে ক্রিকেট বোর্ড। এছাড়াও প্রধান নির্বাচকের পদ রেখে 2 ভাগে ভাগ করা হয়েছে নির্বাচক প্যানেল। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেল কেমন হবে কিংবা কজনের হবে, এ নিয়ে নানা গুঞ্জন ক্রিকেট পাড়ায়। সেই ধারায় বোর্ড সভাপতির আগমন হঠাৎ বিসিবি কার্যালয়ে। বোর্ড প্রধানের রুমের 4 দেয়ালের মাঝে বেশ কয়েকজন পরিচালক, প্রধান কোচ হাতুরু সিংয়ে ও অধিনায়ক মাশরাফি সহ বৈঠক হলো। অনানুষ্ঠানিক এই বৈঠকে অবশেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধান নির্বাচকের পদ রেখে 3 সদস্যের নির্বাচন প্যানেলের সাথে প্রধান কোচ, ম্যানেজারকে নিয়ে আরেকটি নির্বাচন কমিটি হবে। বাস্তবতা হলো বোর্ডের এমন সিদ্ধান্তে নির্বাচক প্যানেলের ওপর অনেক হস্তক্ষেপের সুযোগ পেলেন প্রধান কোচ হাতুরু সিংয়ে। সিলেকশন প্রসেসটাকে আমরা 2 ভাগে ভাগ করছি। এখন সিলেকশন প্যানেল থাকছে একটা,
সো সিলেকশন প্যানেল 3 জনের হবে এবং এই 3 জনের সিলেকশন প্যানেলের মধ্যে একজন চিফ সিলেক্টর থাকবে আর 2 জন সিলেক্টর থাকবে। আরেকটা হচ্ছে সিলেকশন কমিটি, 3 জন সিলেক্টর ইনক্লুডিং দ্য চিফ সিলেক্টর থাকবে, সাথে হেড কোচ থাকবে এবং টিম ম্যানেজার থাকবে। এখানটায় হেড কোচ বেসিক্যালি এখানটায় কোনো একটা সিরিজের আগেই এই কমিটিতে একটা মিটিংয়ে বসে হেড কোচ তার স্ট্র্যাটেজিক কারণে কি ধরনের প্লেয়ার দরকার সেটা বলে দিবে। এদিকে টাইগারদের পেস বোলিং কোচের সম্ভাব্য তালিকা থেকে পাকিস্তানের আকিব জাভেদকে নিয়োগ দিতে চাইছে বিসিবি। আকিব জাভেদের সাথে আমরা যোগাযোগ করেছি। আমাকে আমাদের সিইও সুজন জানালেন যে পরশু দিনের মধ্যে আশা করি আমরা হ্যাঁ না একটা কিছু ডিসিশন নিতে পারবো। সো এর সাথে সাথে আমরা অল্টারনেট আর কার সাথে যোগাযোগ করা যায় সেই ব্যাপারে একটা লিস্ট তৈরি করেছে। এছাড়াও বৈঠকে আলোচনা হয় কাটার মাস্টারকে নিয়ে। মুস্তাফিজের ফিটনেসের উন্নতি না হয় শঙ্কা তৈরি হয়েছে ইংলিশ কাউন্টি ক্রিকেট খেলা নিয়ে। এখন পর্যন্ত আমরা যে রিপোর্ট পেয়েছি ওর ফিজিক্যাল কন্ডিশন অত ভালো না, আমরা খুব একটা রিস্ক নিব না, তবে যদি দেখি ও ফিট আছে তাহলে ও খেলতে যেতে পারবে। এদিকে এবছরের কোন সময়ে বাংলাদেশ ক্রিকেট দল ভারত সফর করবে এ ব্যাপারে জানতে চেয়ে বিসিসিআইকে চিঠি দিয়েছে বিসিবি। চূড়ান্ত সফরসূচি 2-3 দিনের মধ্যে জানা যাবে বলে জানিয়েছেন বোর্ড প্রধান। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের ফুটবল প্রসঙ্গ। পুনর্বিন্যাস করা হলো বাফুফের কমিটিগুলো। রোববার কার্যনির্বাহী কমিটির সভায় অধিকাংশ কমিটিগুলোর চেয়ারম্যান ও ডেপুটি চেয়ারম্যানের পদ চূড়ান্ত করা হয়। যদিও তেমন কোনো রদবদল আসেনি নতুন কমিটিতে, তবে লিগ্যাল কমিটি ও ফেয়ার প্লে এথিক্স কমিটি দুটি এখনো চূড়ান্ত করেনি বাফুফে। বাফুফে কমিটিগুলোর পুনর্বিন্যাসে কদিন আগে সহসভাপতি বাদল রায়ের বলা কথাই যেন সত্য হলো। খুব বেশি পরিবর্তন নেই কমিটিগুলোতে। আগের মতোই পেশাদার লীগ কমিটি আর ফিন্যান্স ও বাজেট কমিটিতে সালাম মুর্শেদি, ন্যাশনাল টিমস কমিটিতে কাজী নাবিল, মিডিয়া কমিটিতে কাজী সালাউদ্দিন এবং ডেভেলপমেন্ট কমিটিতে বাদল রায় চেয়ারম্যানের দায়িত্বে আছেন। তবে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের লীগ কমিটির দায়িত্ব নিয়েছেন সালাউদ্দিন নিজেই। আগে যেটি দায়িত্বে ছিলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মঞ্জুর কাদের। এছাড়া নারী ফুটবল কমিটিতে সালাউদ্দিনের পরিবর্তে সাবেক ডেপুটি মাহফুজা আক্তার কিরণকে চেয়ারম্যান করা হয়েছে। কম্পিটিশন কমিটির প্রধান হয়েছেন নবনির্বাচিত সহসভাপতি মহিউদ্দিন মহি। তবে নতুন কোনো কমিটি করা হবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন টেকনিক্যাল কমিটি চেয়ারম্যান তাবিত আউয়াল। পূর্ণাঙ্গ কমিটি না, আমরা এই বছর যে জিনিসটি খুব বেশি জোর দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান কার্যনির্বাহী বোর্ড, সেটি হলো উইদিন দ্য কনস্টিটিউশন আমাদের কমিটিগুলো কিন্তু তৈরি হবে বা ফরমেশন হবে। অর্থাৎ যদি কনস্টিটিউশনে কোনো কমিটি 9 সদস্যের থাকে, এই 9 সদস্যের বিশেষের বাইরে হবে না। তবে বিষয়কর হলেও সত্য, এই সভায় সালাউদ্দিন সালাম মুর্শেদিরা জাতীয় দলের সাম্প্রতিক শোচনীয় হার নিয়ে নাকি কোনো কথাই বলেননি। আলোচনা হয়নি। আমরা নেক্সট মিটিং এটা যদি নেক্সটে আমাদের ম্যাচ আছে 7 তারিখে, সেই খেলার পরে আমরা এটা মূল্যায়ন ইভ্যালুয়েশন করব। সেই ক্ষেত্রে যদি আসে না কোনো ধরনের কোনো সিদ্ধান্তের বিষয় আসে, এক্সিকিউটিভ কমিটি বসে সেটা সিদ্ধান্ত নিবে। এদিকে সিদ্ধান্ত এসেছে আরো কিছু। বাফুফের সাধারণ সম্পাদকের পদে আবু নাইম সোহাগের মেয়াদ বাড়ানো হয়েছে আরো 2 বছর। আর বাংলাদেশ প্রিমিয়ার লিগের সত্ত্ব 5 বছরের পরিবর্তে 4 বছরের জন্য সহযোগী প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেককে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রীকে। মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। সিসি ক্যামেরার সন্দেহভাজনদের চিহ্নিত করার দাবি পুলিশের। নাটোরে বড়াই গ্রামে খ্রিস্টান ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা। স্বজনদের দাবি নিহতের সঙ্গে কারো ব্যক্তিগত বিরোধ ছিল না। বিচারের দাবিতে এলাকায় মানববন্ধন। অপরাধ দমনে সিসিটিভি ক্যামেরা থাকলেও কার্যকারিতা নিয়ে প্রশ্ন। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে পেশাদারী মানসিকতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। কমিশনকে দলীয়করণ করে নির্বাচন ব্যবস্থাকে ভেঙে দিয়েছে সরকার। অভিযোগ বিএনপির। সহিংসতার ঘটনা অতিরঞ্জিত করে সরকারকে বিব্রত করা হচ্ছে বলছে আওয়ামী লীগ। এবং প্রবাসীদের সুযোগ সুবিধা নিশ্চিতে দূতাবাস কর্মকর্তাদের আন্তরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন। এ ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক, রবি ও সিরিয়াল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।